নমস্কার বন্ধুরা, গল্প দিদির আসরে আপনাদের সকলকে আরও একবার স্বাগত। আশা করি আপনারা সকলে সুস্থ আছেন এবং খুব ভালো আছেন। বন্ধুরা, গল্প দিদির আসরের আজকের নিবেদন আমাদের প্রাণের লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি ছোট গল্প, পারমিট। আজই সেই আশ্চর্য ব্যাপারটি আমার জীবনে ঘটেছে। এমন সব অত্যাশ্চর্য কাণ্ড মানুষের জীবনে ঘটে যায়, বিশ্বাস করতে পারছিলাম না। এখনো ভাবলে বিস্ময়ে অভিভূত হয়ে পড়ছি একবার। ভাদ্রের ভরা নদী, উভয় তীরের বনভূমি শাখা পোশাখা জলের উপর নত হয়ে আছে। এক এক জায়গায় জলমগ্ন ললখাগড়ার বন নদীর স্রোতবেগে থরথর করে কাঁপছে। এমনি এক স্থানের জলের উপর কলমি শাকের দাম দেখে নৌকার মাঝি সয়ারাম শাক তুলতে ব্যস্ত হয়ে পড়ল নৌকা থামিয়ে। আমার সঙ্গী নকুল চক্রবর্তী তাকে বকছে, সন্ধে হবে, ফিরতে বড্ড দেরি হয়ে যাবে, আর তুমি গেলে শাক তুলতে। নৌকা থেমে দাঁড়িয়ে জলের আবর্তে পাক খাচ্ছে। নকুল চক্রবর্তী বললে, একটা বিড়ি খাওয়া যাক, কি বলো হে? আমার ওসব দিকে মন ছিল না, তবুও কলের পুতুলের মতো ওর হাত থেকে বিড়ি নিয়ে ধরালুম। নরুণ চক্রবর্তী জলের ধারে ধানগুলি সম্বন্ধে কি যেন বলছে। একবার সে বললে, যাক, একটা কাজের মতো কাজ হয়েছে, ধানটা খুব জোর পাওয়া গিয়েছে। তুমি না গেলে হাকিম কি ধান দিত? আচ্ছা, হাকিমের স্ত্রী কি তোমায় চেনেন? ও না থাকলে আজ ধান হতো না, ছাই হতো। আমি অন্যমনস্কভাবে বললাম, হ্যাঁ। গল্পে এমন ঘটনা অনেক পড়া গিয়েছে, কিন্তু বাস্তব জীবনে কটাই বা ঘটে তাই ভাবছি। একটা না, অথচ সন্ধে পড়লে হয়তো মনে হবে এমন গল্প অনেক পড়া গিয়েছে। জীবনের অলিখিত কাব্যে কত অধ্যায়, কত ঘটনা। এর পাঠককে না যে সে জীবন যাপন করছে। বহির্দেশে দণ্ডায়মান বিরাট জনতা উৎসুক শ্রোতা হতে পারে, দর্শক হতে পারে, কিন্তু রসিক সমাজদার মাত্র, তার বেশি নয়। বাগজোলার খালের মধ্য দিয়ে জলের তোর মাঠের দিক দিয়ে দুধারের ঘন বনের মধ্যে দিয়ে এসে নদীতে পড়েছে। জলের তোরে একটা প্রকাণ্ড জগডুমুরের গাছ শেকড় ছিঁড়ে জলে ঝুঁকে পড়ে আছে। নরুণ চক্রবর্তী বললে, দেখো তো বাবা সয়ারাম, গাছটাতে যদি কচি কচি ডুমুর পাওয়া যায়, নৌকাটা একটু থামিয়ে পাড়ে লাগাও দেখি। তরি তরকারির যা দাম, তবুও দুটো ডুমুর পাওয়া গেলে কাজ হবে। ধানটা পেয়ে বড্ড সুবিধা হয়েছে, কি বলো রামলাল? আমি বললাম, হ্যাঁ। তোমার আজ কি হয়েছে হে? কোনো দিকে যেন মন নেই। যা হয়েছে তা হয়েছে, ধান পেয়েছে তো। উফ, 10 টাকায় 1 মণ ধান, না পেলে তোমার আমার মতো লোকের। নরুণ চক্রবর্তী কথাটা আমার মনে লাগলো বটে, কিন্তু কথাটা সত্যি। আমাদের মতো অবস্থার লোকের কি অবস্থা হতো আজ যদি সুবিধে ধরে ধান পাওয়া না যেত। অথচ আজ নরুণ চক্রবর্তী নিজের নামের সঙ্গে আমার নামটা জড়ালো শুনে মনের মধ্যে খচ করে উঠল কোথায়। অনেক দিন আগের কথা। আমার পিসিমার বাড়ি বামুনহাটি থেকে আসছিলাম। আমি কলেজ থেকে বেরিয়েছি 4-5 বছর, কিন্তু তখনও কলকাতায় থাকি। ব্যবসা বাণিজ্যের দিকেই চিরকাল মন। কি মারোয়ারি ফার্মে কাজ শিখি। 11 মাইল রাস্তা মেঠো পথ। হেঁটে আসতে আসতে কাশিপাড়ার হাটতলার বাঁধানো পুকুরের চাতালে বসে একটু বিশ্রাম করছি। এমন সময়
খুব ব্যস্ত সমস্ত অবস্থায় দুটি লোক আমার দিকে আসছে দেখে একটু আশ্চর্য হলাম। লোক দুটির মধ্যে একজন ভট্টাচার্য বামুন, মাথায় টিকি, ফর্সা রং, গায়ে সাদা ওড়নি। অন্য লোকটি 18-19 বছর বয়সের ছোকরা মাত্র। দুজনেই খুব ঘমার্ত, হাঁপাতে হাঁপাতে যেন অনেক দূর থেকে আসছে। ভট্টাচার্য মশাই আমার কাছে এসে বললেন, ও ছুটতে ছুটতে এসে ধরেছি, পাওয়া গেল শেষকালে। তোমার পিসিমার বাড়ি গিয়ে শুনি তুমি আধ ঘন্টা আগে বেরিয়েছ। তখনই রমেশকে বললাম, পাঁচালা রমেশ, ধরতেই হবে পথে। আশ্চর্য হয়ে বললাম, ব্যাপার কি, আপনারা আমায় খুঁজছেন? হ্যাঁ বাবাজি, হ্যাঁ, দাঁড়াও একটু জিরিয়ে নি আগে। মনে মনে ভাবছি, এমন তো কোথাও কিছু চুরি বা খুন করে পালাচ্ছি নে, তবে এরা এমন ব্যস্ত সমস্ত হয়ে আমার পেছনে ছোটে কেন? কিন্তু কিছু পরেই ভট্টাচার্য মশাই আমার কৌতূহল নিবৃত্ত করলেন। আমায় বললেন, তোমায় এক্ষুনি যেতে হবে বাবাজি, এই পাশে গ্রাম। সতীনাথবাবুর নাম শোনোনি? এই অঞ্চলের জমিদার। তোমার সঙ্গে তার এক মেয়ের সম্বন্ধ আমি প্রস্তাব করেছি। তুমি এসো খবর পেয়েই তোমার পিসিমার বাড়ি দৌড়েছিলাম। আর এটি এটি আমার ভাইপো। এতক্ষণে অনেকটা পরিষ্কার হয়ে গেল বটে, কিন্তু সবটা নয়। বললাম, কিন্তু আমি সেখানে যাব কেন হঠাৎ? মেয়ে দেখতে, মেয়ে দেখতে তারাই পাঠিয়ে দিয়েছেন আমায়। সীতানাথবাবু বললেন, নিয়ে এসো তাকে। তিনি কি করে জানলেন আমি পিসিমার বাড়ি গিয়েছি? তোমার যাবার দিন আমি তোমাকে দেখেছিলাম বাবাজি। সেদিন হাটে তোমার পিসেমশাইয়ের সঙ্গে দেখা। তিনি বললেন তুমি এখানেই আছো। আমি এসে সীতানাথবাবুকে বলতেই তিনি বললেন, নিয়ে এসো, মেয়ে দেখে যান তিনি। আমার মনে খটকাল গেল না, কোথাও কিছু ভুল হয়ে থাকবে হয়তো। আমি বিবাহ করার জন্য অত্যন্ত ব্যগ্র হয়ে উঠিনি। আমার পিসেমশাইয়ের বাড়ি 2 বছর 5 বছর অন্তর একবার যাই। তিনিই বা কি করে জানলেন আমি বিয়ে করব কি না? হঠাৎ আমার মনে একটা তীব্র কৌতূহল হলো। এমনভাবে রাস্তা থেকে ডেকে কেউ আমাকে কখনো মেয়ে দেখাতে নিয়ে যায়নি। সীতানাথবাবু কেমন জমিদার, কেমন তার মেয়ে, এ আমায় দেখতে হবে। ওরা দুজনে আমায় নিয়ে পাশের এক রাস্তা ধরলে। সে রাস্তার দুধারে বাঁশবন। কাপাসি পাড়ার কুম্ভকার পাড়া ছাড়িয়ে একটা খুব বড় মাঠ। মাঠের মধ্যে অনেক দূরে কাদের একটা সাদা রঙের বাড়ি। ভট্টাচার্য মশাই বললেন, ওই হলো রায়দের বাড়ি। এই অঞ্চলে নামডাক আছে ওদের, বংশ খুব ভালো। নাম শোনোনি? আমি বিনীতভাবে বললাম, আমরা এই অঞ্চলে অত যাতায়াত নেই, কাজেই আমি নামও শুনিনি। একটা সাবেক আমলের বড় বাড়ির সামনে আমরা গিয়ে দাঁড়ালাম। বাড়িটা দেখেই বুঝলাম একসময় এই বাড়ির মালিকেরা দেশের জমিদার ও শাসক ছিল। যদিও এখন এদের অবস্থা নেই। থাকলে রাস্তা থেকে ডেকে এনে আমার মেয়ে দেখাতো না। একটি বেশ সুন্দর মতো ছোকরা আমাদের ডাক শুনে বাইরে এলো। তারপর এলেন কর্তা, স্বয়ং সীতানাথ রায়। আমাদের সাদরে নিয়ে গিয়ে বসালেন বৈঠকখানার মধ্যে। খুব বড় সাবেকি বৈঠকখানা। দেয়ালে বড় বড় হরিণের শিং, ঝাড় লণ্ঠন টাঙানো, বড় বড় পুরনো বিবর্ণ ছবি ভেতরে আর বাইরে ঝুলানো। বৈঠকখানার এক পাশের তক্তাপোষের উপর অনেকগুলি বাদ্যযন্ত্র, সেতার, তানপুরা, ডুগি তবলা ইত্যাদি। মনে হলো সেগুলো ব্যবহার করবার লোক আছে।
বেশ যত্ন তদ্দিরেই গুছিয়ে রাখা। এক কোণে ৮-১০ গাছা বড় উইলের ছিপ। ভট্টাচার্য মশাই আমায় দেখিয়ে বললেন, এই ইনি, এর নামই রামলাল চাটুর্যে। এমন কিছু বিখ্যাত লোক আমি নই, অথচ কথার ভাবে মনে হলো আমার সম্বন্ধে এদের মধ্যে নিশ্চয়ই আলোচনা হয়েছে। সীতানাথবাবু আমার দিকে চেয়ে বললেন, আপনার পিসেমশাই ভবশঙ্কর বাবুর সঙ্গে আমার যথেষ্ট পরিচয়। তিনি আমার সঙ্গে একবার আপনার কথা বলেছিলেন। তখন আপনি কোথায় পশ্চিমে চুনের ব্যবসা করতেন। খুব ব্যবসার ঝোঁক আপনার। এই তো চাই বাঙালির, চাকরি চাকরি করে দেশ উচ্ছন্ন গেল। বিনীতভাবে বললাম, চুনের ব্যবসা করিনি, করবার চেষ্টায় গিয়েছিলাম বটে। কোথায় যেন সেই? আগে পশ্চিমে, বিন্ধ্যাচলের কাছে। ঘুটিং পাথর কিনে পুড়িয়ে চুন করে সেখানে বড় বড় ভাটি আছে চুন পোড়ানোর। এখন কি করা হয় আপনার? বিজনেস করি কলকাতায়, এক বন্ধুর সঙ্গে ভাগে। আমাকে আপনি আপনি বলবেন না, আপনি পিসেমশাইয়ের বন্ধু। আমাকে তাতে কি বাবাজি, ব্রাহ্মণ সন্তান, কুলীনের সন্তান, সবই নমস্য। কত বড় কুলীন বংশ আপনার। এইবার খানিকটা আমার কাছে পরিষ্কার হয়ে গেল। সীতানাথ রায়মশাই পুরাতন পন্থী লোক, এখনো কৌলিন্য মানেন। আমাদের কুলীন হিসেবে একসময় বেশ নামডাক ছিল, বাবা বলতেন। এখন আর ওসব কেউ মান্য বা গ্রাহ্য করে না। তবে এই সব অজপাড়া গায়ে সীতানাথ রায় মহাশয়ের চেহারা আমার খুব ভালো লেগেছে। বেশ লম্বা, দোহারা, ফর্সা চেহারা, মাথার চুল ধপধপে সাদা, মুখশ্রীতে একটা সদানন্দ, উদার অথচ একটু যেন নির্বোধের ভাব। তাতে মানুষকে আরো বেশি আকৃষ্ট করে তার দিকে। আমি নিজেও তো ধূর্ত মানুষের চেয়ে নির্বোধ লোক ঢের বেশি পছন্দ করি। আমায় বললেন, আমার বড্ড আনন্দ হচ্ছে আপনি আজ আমার বাড়ি এসেছেন। বিয়ে হোক না হোক সে ভবিতব্য, কিন্তু আপনারা আসাতেই। গ্রামে ২-৩টি ভদ্রলোক, কেউ কোছায় টিক গায়ে, কেউ একটা আধময়লা পাঞ্জাবি গায়ে, এসে বৈঠকখানায় ঢুকে আমাদের দিকে চেয়ে নমস্কার করে বসলেন অন্যদিকে। রায়মশাই বললেন, ওদিকে কেন, সরে আসুন, সরে আসুন। এই ইনি রামলাল বাবু, আলাপ পরিচয় করুন। কিন্তু তারা নিতান্ত গ্রাম্য লোক, আমার সঙ্গে আলাপ পরিচয় করতে তাদৃশ্য সাহস করলেন না বোধ হয়। একটু পরে তাদের একজন নিজেই তামাক সেজে টানতে লাগলেন। ভট্টাচার্য মশাইও তামাক খাবেন বলে ওদিকে উঠে গেলেন। আমি আর রমেশ এদিকে বসে রইলাম। সীতানাথ রায় মহাশয় একটু পরে বাড়ির ভেতর থেকে এসে বললেন, চলুন একটু মিষ্টি মুখ করবেন। অজপাড়া গায়ে এটিই বলা রীতি। একটু শহর ঘেঁষার জায়গা হলে বলতো, চলুন চা খাবেন। বৈঠকখানা ছাড়িয়ে খুব বড় একটা হলঘর পার হয়ে ডাইনে বাইনে দুদিকে বারান্দাওয়ালা কুঠুরির সারি, অনেকগুলি কুঠুরি, ৮-১০টার কম নয়। তারপর আবার খোলা রোয়াক, পূব পশ্চিমে লম্বা। তারপর চাতাল বাঁধানো উঠান পার হয়ে ওদিকের আর একটা বড় টানা ঢাকা বারান্দায় আমাদের নিয়ে যাওয়া হলো। আমি চারিদিকে চেয়ে চেয়ে দেখতে লাগলুম। প্রাচীন জমি বাটি বটে, ভেতরটা আগাগোড়ায় চক মেলানো, খুব উঁচু কার্নিশ যুক্ত ছাদ, তবে সেকেলে বাড়ি, ছোট ছোট দরজা জানালা। বারান্দায়
8-10 জন লোকের প্রচুর জলযোগের আয়োজন সজ্জিত ছিল। সীতানাথ রায় মহাশয়ের পৌরা গৃহিণী সকলকে লুচি পরিবেশন করলেন, কারণ এখানে বাইরের লোকেদের মধ্যে এক যা আমিই আছি, আর সবাই এই গ্রামেরই লোক। আমার মনে হলো তিনি লুচি পরিবেশনার ছলে আমায় দেখতে এসেছেন এবং বেশ একটু আগ্রহের সঙ্গেই আমার দিকে চেয়ে বারবার দেখছেন। জলযোগান্তে রায়মশাই আমার পাশের ঘরে গিয়ে ওর সঙ্গে আলাপ করিয়ে দিলেন। আমি পায়ের ধুলো নিয়ে প্রণাম করতেই তিনি বললেন, এসো বাবা এসো। মনে হলো ঠিক যেন নিজের মা। আমায় আরেকটি বর্ষীয়সী মহিলার সঙ্গে আলাপ করিয়ে দিলেন গৃহিণী নিজে। বললেন, বড় কুলীন বংশ, যদি এখন আমার মেয়ের শিব পুজোর জোর থাকে, তোমরা 5 জনে আশীর্বাদ করো। এরা আমার সঙ্গে যে অমায়িক হৃদয়তাপূর্ণ ব্যবহার করলেন, শুধু এসব পল্লীগ্রামে তার তুলনা মেলে। নিজে আমি অত্যন্ত সংকুচিত হয়ে পড়লাম এদের আত্মীয়তায়। জানলা দিয়ে চোখে পড়ছে ওদের চক মেলানো ছাদের উপর ঝুঁকে পড়া নারকেল বৃক্ষের কম্পমান শাখা পোশাকা। একটু পরে বাইরের ঘরে মেয়ে দেখানো হলো। মেয়ে সুন্দরী না হোক, বেশ দেখতে শুনতে, বড় ঘরের মেয়ে বলেই বোধ হয়। সীতানাথ রায় মহাশয় নিজে যত্ন করে মেয়েকে গান বাজনা শিখিয়েছেন। বললেন, ভট্টাচার্য মশাই, বিনু আমার গান বাজনা জানে, সেতার বাজাতেও পারে, সেটা একটু যদি শুনতেন। আমি সলজ্জভাবে চুপ করে রইলাম। ভট্টাচার্য মশাই বললেন, হ্যাঁ হ্যাঁ বিনু দিদি, ধরো একবার সেতারটা। মেয়েটি বেশ সপ্রতিভ গিয়ে বৈঠকখানার ঢালা বিছানায় বসে সেতার বাজালে। সীতানাথ রায় মহাশয় নিজের ডুগি তবলা ধরলেন। আমি গান বাজনার বিশেষ কিছুই বুঝিনি, করি কয়লা আর চুনের আড়তদারি। তবুও মনে হলো মেয়েটির কাঁচা হাতে সেতার ধরেনি। সেতার নামিয়ে খানিক পরে সে দুটি গান গাইলে। তখন মেয়েটির কণ্ঠস্বর আমার কাছে বেশ ভালো লাগলো। তবে এই যে বললুম, ও জিনিসের সমজদার নই আমি। সেই অপরাহ্নটি আমার জীবনের এক অদ্ভুত অপরাহ্ন বটে। দূর সম্পর্কের পিসিমার বাড়ি থেকে ফিরছি, থাকি কলকাতায়। যখন আসি বাড়িতে কালভদ্রে, তখন হাঁটা পথে 11-12 মাইল পথ নানা ধরনের পাড়াগা, বিল, বাওড়ের মধ্যে দিয়ে যাবার প্রলোভনে পিসিমার বাড়ি যাই, বিশেষ কোনো আত্মীয়তার টানে নয়। সেই পথে ফেরবার সময় এ যেন এক দুর্লভ অভিজ্ঞতা। কখনো শুনিনি যাদের নাম, তাদের বাড়িতে এসে এমন অমায়িক ব্যবহার পাওয়া যায়, আমার কাছে তা সম্পূর্ণ অভিনব। এই প্রাচীন জমিদার বাড়ি, ওই ভাঙা পুজোর দালানের কার্নিশে বটচারাটা, জানলার বাইরে ওই গোলার শাড়ি, এই সুগারটা মেয়েটি, সবই যেন স্বপ্ন। আমি জানি এ বিয়ে হবে না, বিয়ে করার ইচ্ছে নেই আমার, থাকলেও উপায় নেই। ব্যবসা জীবনে সবে শুরু করেছি, এখন বিয়ে করে নিজেকে সংসার জালে জড়িত করতে চাইনি আমি। তাছাড়া ওরা অনেক কিছু ভুল খবর শুনেছেন আমার সম্বন্ধে, এটা ওদের কথাবার্তা থেকেই বুঝতে পারলাম। আমি সামান্য ব্যবসা করি, তাও আবার একটা বন্ধুর সঙ্গে ভাগে। সামান্য পুঁজির উপর ব্যবসা, এমন কিছু আয় হয় না যাতে কলকাতা শহরে বাসা করে পরিবার নিয়ে সচ্ছলভাবে থাকা যায়। এমন সময় ভট্টাচার্য মশাই এমন একটা কথা বললেন যাতে আমি একেবারে অবাক হয়ে তার মুখের দিকে চেয়ে রইলাম। তিনি বললেন,
বাবাজির নিজের বাড়ি আছে কলকাতায়, নিজেই করেছেন। রায়মশাই বললেন, হ্যাঁ, সে তো আপনি বললেন সেদিন। আমি অবাক। ভট্টাচার্য মশাই জেনে শুনে মিথ্যে বলছেন ঘটকালি অগ্রসর করবার জন্যে। না, উনি আমার সম্বন্ধে ভুল খবরই পেয়েছেন। আমি তখন প্রতিবাদ করতাম, কিন্তু হঠাৎ কেমন দুর্বলতা এসে গেল মনে। ওই যে মেয়েটি ওখানে বসে আছে, ওর কাছে এক্ষুনি এত খেলো হব কেন? বিয়ে হবে না জানি, মেয়েটি উঠে যাক, আমিও এখান থেকে চলে যাব। তারপর আমি যা করব তা আমার জানা আছে। রায়মশাই বললেন, তাহলে মেয়েটিকে বাড়ির মধ্যে নিয়ে যেতে পারি? অপরাধের বোঝা যথেষ্টই ভারী হয়েছে আমার কাছে, আর নয়। আমি মেয়েকে নিয়ে যেতে বললাম। একটু পরে এলো বাড়ির মধ্যে থেকে মেয়ের হাতের নানা রকম সূচের কাজকর্ম, একটি রাস, কত রকম তুলের কুকুর, পশমের আসন, রুমাল, টেবিলে ঢাকা কাপড়, মাছের আঁশের হাঁস ফ্রেমে বাঁধানো ইত্যাদি। একটি সুদর্শন ছোট ছেলের সঙ্গে সেগুলো ঝি এনে আমাদের সামনে রাখলে গিন্নিমা নাকি সেগুলো পাঠিয়েছেন। আরও আধ ঘন্টা, এইবার রওনা হতে হবে। ওদের কাছ থেকে বিদায় নিলাম। সীতানাথ রায়মশাই আমাকে প্রথমে কিছুতেই আসতে দেবেন না। রাত হয়ে আসছে, এখন তিনি আমায় ছেড়ে দিতে পারেন না, রাত্রে এখানেই থাকতে হবে। আমি বললাম, কোনো অসুবিধা হবে না, মঙ্গলগঞ্জের ঘাটে নৌকা ভাড়া করে চলে যাব। সে ঘাট তো মোটে 2 মাইল, জ্যোৎস্না রাতে বেশ চলে যাব। সীতানাথ রায়মশাই আমার সঙ্গে একাই খানিক দূর হেঁটে চললেন। বললেন, আপনাকে আর বেশি বলবো কি, মেয়ে আমার বড্ড ভালো। আগে নিশ্চয়ই, আপনার মতামতটা যদি জানাতেন। সেটা আমার মামার সঙ্গে পরামর্শ করে আপনাদের জানাবো, কারণ মামাই বলতে গেলে এখন অভিভাবক। বলা বাহুল্য, যে মাতুলকে কর্মকর্তা নির্দেশ করলাম তার খবর পর্যন্ত রাখেনি আজ 3-4 বছর। বললুম, তাহলে আপনি আর এগোবেন না, সন্ধে হয়ে এলো। স্থানটি নির্জন, গ্রাম ছাড়িয়ে বড় একটা বিল ডান দিকে, সামনে ধু ধু মাঠের বুক চিরে সাদা বালির রাস্তা সোজা পশ্চিম দিকে চলে গিয়েছে, কেউ কোথাও নেই। রায়মশাই এদিক ওদিক তাকিয়ে শোন নিচু করে বললেন, যাতে হয় তা তোমাকে করতেই হবে বাবাজি। আমার স্ত্রীর বড্ড পছন্দ হয়েছে তোমাকে, আমায় ডেকে বলছিল। আর কি জানো, বাইরে যতই ঠাট দেখো, তেমন অবস্থা আর নেই। তোমার মাত্র সুপুত্র কোথায় পাবো বাবাজি? দেনা পাওয়ার জন্য কিছু আটকাবে না। তোমার কলকাতার বাড়ি সাজানোর আসবাবপত্র সব দিতে পারবো হয়তো, আর দেবো মেয়ের গায়ে সাজানোর গয়না, 30 ভরি সোনা দেবো। ওর গর্ভধারিণীর যা আছে তা 2 মেয়েকেই ভাগ করে দেব। তাহলে মনে থাকে যেন বাবাজি। এই প্রথম তিনি আমায় ঘনিষ্ঠ সম্বোধন করলেন। চলে এলাম সেদিন, এবং কয়েকদিন পরে কলকাতায় এলাম। তারপর আর কোনোদিন উচ্চবাচ্য করিনি এই বিষয়ে। সীতানাথ রায়মশাই পত্র দিয়েছিলেন, লোকও পাঠিয়েছিলেন, বহু অনুরোধও করেছিলেন। শেষ পর্যন্ত যদি বিবাহ করি, উৎকৃষ্ট ধানের জমি মেয়ের নামে লেখাপড়া করেও দিতে চেয়েছিলেন, প্রায় 15 বিঘে। বড় দুঃখের সঙ্গে বিবাহের প্রস্তাব প্রত্যাখ্যান করতে হলো আমায়। তিনি আগাগোড়া ভুলের উপর যে বাড়ির ভিতপত্তন করেছিলেন, সে ভিতের উপর আমি বাড়ি তুলতে পারিনি। সব কথা খুলে বলিনি কেন? তখন বয়স কম ছিল, গর্ববোধে মুখ ছোট হয়ে যাবে তো। এখন হলে সব খুলে বলতাম,
তখন তা পারিনি। এখন দেশেই আছি। এই যুদ্ধের বাজারে স্ত্রী পুত্র নিয়ে সংসার চালানো বড়ই কষ্ট। ব্যবসা অনেক দিন নষ্ট হয়ে গিয়েছে। বন্ধুই হোক আর যেই হোক, ভাগে ব্যবসা না করাই ভালো। এই অতি মূল্যবান অভিজ্ঞতা ক্রয় করতে হয়েছে অতি কষ্টে উপার্জিত 1000 টাকার বিনিময়ে। সেদিন প্রভা বললে, সামনের মাসেই ধান পুড়িয়ে যাবে, 36 টাকা চালের মন, কি করে এই পুরি পাল্লা চালাবো? সস্তায় নাকি কন্ট্রোলে চাল দিচ্ছে মহকুমায়, চেষ্টা করে দেখো না। তাই আজ কদিন ধরে হাঁটাহাঁটি করছি মহকুমায়। ধান সস্তায় দেবার মালিক এক বড় অফিসার। তিনি কলকাতা থেকে এসে দিন 15 আছেন। তার আর্দালি কদিন ফিরিয়ে দিয়েছে। আজ নরুণ চক্রবর্তী বলে, এমনি আর হয় না, একজন উকিল ধরে হাকিমের কাছে দরখাস্ত দিতে হবে, রোজ হেঁটে আর পারি নে। তাই দুজন মিলে একখানা নৌকা ভাড়া করে এসেছিলাম। বেলা 10টার সময় হাকিমের বাসায় ফটকে দাঁড়িয়ে আছি। কেউ কিছু জিজ্ঞেস করে না, ভেতরে ঢুকতেও সাহস হয় না। এমন সময় হাকিমের ছোকরা আর্দালি আসতে দেখে তাকে বললাম, ওহে শোনো, আমাদের দরখাস্তখানা নিয়ে যাও তো সাহেবের কাছে। হাকিম বাঙালি হলেও তাকে সাহেব বলাই নিয়ম। লোকটা ইতস্তত করছো দেখে নরুণ চক্রবর্তী তাকে 2 আনা পয়সা দিয়ে বললে, পান বিড়ি খেয়েও, আমরা গরিব লোক, নিয়ে যাও না দস্তরখানা, আজ 9 দিন হাঁটাহাঁটি করছি, ধান মঞ্জুর হলে তোমায়ও কিছু দেবো। আর্দালি কি ভেবে দরখাস্ত নিয়ে চলে গেল। 2 ঘন্টা কারো দেখা নেই, কেউ ডাকেও না। সাহেব তো দূরের কথা, আর্দালির চুলের টিকিও দেখা যায় না। নরুণ চক্রবর্তী বললে, কি ব্যাপার হে, 2 আনা পয়সা গেল এই বাজারে? থাকলে হয়তো তবু ছেলেপুলের জন্যে 2 খানা কুচো গজা নিয়ে যাওয়া যেত। এমন সময় ছোকরা আর্দালি বারান্দায় বেরিয়ে এসে বললেন, রামলাল বাবু কার নাম? নরুণ চক্রবর্তী বলে, যাও হে, তোমার ডাক পড়েছে, দেখে এসো। আমার কথাটাও একটু বলো, না খেয়ে মরে যাবে ছেলেপুলে। বারান্দা পার হয়ে সামনের সাজানো মাঝারি গোছের ঘরে ঢুকেই আমি সামনে একটি মহিলাকে দেখে একেবারে চমকে গেলাম। থতমত খেয়ে সরে যাব কিনা ভাবছি, এমন সময় মেয়েটি হাত তুলে আমায় নমস্কার করলে। আমি আরও থতমত খেয়ে গেলাম। হাতের একখানা কাগজ দেখিয়ে মেয়েটি বললে, এই দরখাস্ত আপনি করেছেন? আমি আপনার নাম দেখে বুঝেছি, আর গ্রামের নাম দেখে। আমায় চিনতে পারলেন না? নিজেকে খানিকটা সামনে নিয়ে মেয়েটির দিকে ভালো করে চাইলাম। কোথায় যেন দেখেছি, কিন্তু মনে করতে পারলাম না কোথায় দেখেছি। মেয়েটি মৃদু হেসে বললে, আমাদের বাড়ি আপনি গিয়েছিলেন। আমার বাবার নাম শ্রী সীতানাথ রায়, কাপাসিপাড়া। আমার সমস্ত শরীর যেন কাঠের মতো আড়ষ্ট হয়ে গিয়েছে। এই সেই স্মৃতি, সীতানাথ রায়ের মেয়ে। মেয়েটি আমায় বললে, আমি আপনাকে আরও 2 দিন দেখেছি, দেখেই চিনেছিলাম, একটু সন্দেহ ছিল। আজ দরখাস্তে আপনার নাম দেখে আর সন্দেহ রইল না। উনি একটু বিশ্রাম করছেন, আপনার দরখাস্ত ওকে বলে মঞ্জুর করিয়েছি, নিয়ে যান। চেহারা খারাপ হয়ে গিয়েছে আগেকার চেয়ে, একটু চা খাবেন? আমি যেন সংজ্ঞা ফিরে পেয়ে বললাম, না না না, এখন থাক। মেয়েটি হাত তুলে নমস্কার করে বললেন, এবার এখানে এলে কিন্তু আবার দেখা করবেন। ওকে বলেছি আমার বাপের বাড়ির দেশে আপনার পিসিমার বাড়ি, অবশ্যই আসবেন, চা খাবেন সেদিন।
আমি দরখাস্ত হাতে নিয়ে বার হয়ে এলাম। সস্তায় 2 মণ ধানের পারমিট পেয়েছি। স্ত্রী পুত্র এখন 2 মাস খেয়ে বাঁচবে। বন্ধুরা, শেষ হলো আজ আমার গল্প পাঠ। আজ আমার গল্প পাঠ আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আমার চ্যানেলে নতুন নতুন গল্প শুনতে প্লিজ আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের বলবো বেল আইকনটি প্রেস করে দিতে, তাহলে আমি যখনই নতুন গল্প দেবো আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। যারা এতক্ষণ আমার সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আজকের মতো শুভরাত্রি। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।